এই যে উগ্রবাদ বা এই যে হিন্দুত্ববাদ যেটা নিয়ে ভারত এখন এগিয়ে চলেছে, এর বিরুদ্ধে কিন্তু ভারতের একটা শিক্ষিত বা সচেতন শ্রেণীর জনগণ তারা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তাদের এই সোচ্চার করার পেছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন ইউটিউবার ধ্রুব রাঠি এবং তিনি বেশ চমৎকারভাবেই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছেন এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে ভারতে ধ্রুব রাঠি তিনি একটা সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। আবার অন্যদিকে আমরা বাংলাদেশে কথা যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নাম হিসেবে যে ব্যক্তিটির নামটি এসেছে, যিনি এই ভারত খেদাও আন্দোলন বা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের তিনি অনলাইনে ডাক দিয়ে যে একটা অত্যন্ত সাড়া ফেলেছেন, তিনি হচ্ছেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় জনাব পিনাকি ভট্টাচার্য। এবং এই পিনাকি ভট্টাচার্য তিনি যেভাবে ম্যাসিভ সমর্থন পাচ্ছেন, তার যে জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি, তার যে খ্যাতি আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে আমি ওই ধ্রুব রাঠির খ্যাতিকে আমি তুলনা করতে পারি। যে ভারতে যেভাবে ধ্রুব রাঠি জনপ্রিয়তার একদম চূড়ান্ত শিখরে উঠে গিয়েছেন, আমাদের বাংলাদেশে কিন্তু ঠিক একই জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছেন এই পিনাকি ভট্টাচার্য। তো এই যে এখন যে আপনি জানেন যে যুগের সাথে সবসময় তাল মিলিয়ে চলতে হয়। তো এখন যে বর্তমান যে যুগ, এই যুগের যে ট্রেন্ড, সেটা হচ্ছে আপনার অনলাইন বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট রাখে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে এক ধ্রুব রাঠি যেভাবে নরেন্দ্র মোদির গদিকে কাঁপিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার গদিকে সেই সুদূর ফ্রান্সে বসে থেকে পিনাকি ভট্টাচার্য তার YouTube কনটেন্ট এর দ্বারা তিনি কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। তা আমি একটু এই ধ্রুব রাঠি বা পিনাকি ভট্টাচার্য তাদের যে অনলাইন অ্যাক্টিভিজম এবং এর দ্বারা যে একটা সরকারের মসনদকে যে নাড়িয়ে দেয়া যায়, যে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ। পিনাকি এবং ধ্রুব রাঠি এই দুজন গণতন্ত্র, মানুষ এবং আইনের শাসনের জন্য যে ভূমিকা রাখছে এটা অনন্য। আমি প্রথমেই দুজনকে সেলিউট করব এবং তাদের বর্তমান ভূমিকার জন্য আমি তাদের শুধু প্রশংসাই করব না, আমি বলবো দে আর দ্য আইডল ফর ডেমোক্রেসি নাওএডেজ। তারা কোনো বড় নেতা যারা আমরা বলি তাদের চেয়ে কোনো অংশে কম করছেন না। তাদের মতো আপনি আমার মনে হয় না যে এরকম আর কেউ বর্তমান সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে করতে পারছে। আমি এখানে আহ, দুই দেশের এই দুই মানুষের মধ্যে যদি আমি তুলনা করতে চাই না, তারপরও আমি বলবো আমি পিনাকিকে উপরে রাখবো। কেন? কারণ পিনাকি হচ্ছে বাংলাদেশে একজন মাইনরিটি, কিন্তু তার যে উপলব্ধি সমাজের মধ্যে ঢুকে একটা মেজরিটি মানুষের দেশে থেকে, এবং তার যে প্র্যাকটিক্যাল আইডিয়া, এবং সে যে একটা কমিউনিস্ট পার্টির রাজনীতি করার পরে উনি যে এখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে মানুষের যে পালস বুঝা, এইটা হয়তো ধ্রুব রাঠি ভবিষ্যতে করতে পারে। কারণ ধ্রুব রাঠির বয়স হচ্ছে 29 আর মিস্টার পিনাকি হচ্ছে 56। বাংলাদেশের আমি দুজনকেই মেধাবী, দুজনকেই ট্যালেন্টেড এবং দুজনকেই বলবো হাইলি পেট্রিয়ট, কোনো সন্দেহ নাই সেখানে। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে সত্য বলা, ভারতের মানুষকে সত্য পচিয়ে দেওয়া, এদের যে ভূমিকা, এটা আনপ্রেসিডেন্টেড, আনবিলিভেবল। বাংলাদেশের ঘরে ঘরে বা ভারতের ঘরে ঘরে একজন পিনাকি, একজন ধ্রুব রাঠি এখন সো পপুলার, এটা কোনো সন্দেহ নেই। এবং এই পপুলারিটি তাদের কোনো পাওয়ার আশা নেই, এদের হচ্ছে মানুষকে দেওয়া। এবং আমি পিনাকিকে কেন উপরে রাখবো সেটা বলবো আমি, সেটা হচ্ছে পিনাকি মানে কিছু ফান, হয়তো অনেকে বলতে পারেন কিছু স্ল্যাং, হয়তো অনেকে বলতে পারেন তার যে স্টাডি অ্যাবাউট বাংলাদেশ পলিটিক্স এটা এবং আমি ইন্টারাপ্ট করতে চাই আপনাকে যে পিনাকি ভট্টাচার্য যখন ১ম দিকে তিনি YouTube কনটেন্ট বানাচ্ছিলেন, এটা কিন্তু সাম্প্রতিক সময়ের আগে বলছি। তখন শুদ্ধ ভাষায় তিনি যখন প্রমিত বাংলায় উচ্চারণ করে কথাবার্তা বলতেন, তখন কিন্তু তার YouTube চ্যানেলের ওই কনটেন্ট গুলোর কিন্তু ভিউ এত বেশি ছিল না। অত্যন্ত সামান্য ভিউ ছিল। তার সাবস্ক্রাইবার অত বেশি ছিল না। যখন পিনাকি ভট্টাচার্য গতানুগতিকভাবে শুদ্ধ প্রমিত বাংলায় কথা বলছিলেন। কিন্তু যখন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, আপনি জানেন দিন পত্রিকার যিনি সম্পাদক শফিক রেহমান, তিনি তাকে একটা আইডিয়া দিলেন যে, "তুমি তোমার বগুড়ার আঞ্চলিক ভাষায় একটু হিউমার যোগ করে কথা বলো, দেখবা তোমার কনটেন্ট আরো বেশি জনগণের কাছে রিচ করবে।" এবং তারপর থেকে ওই আইডিয়াটাকেই কিন্তু পুঁজি করে তিনি যখন থেকে কনটেন্ট বানানো শুরু করলেন, তারপর থেকেই কিন্তু পুরা খেলা পাল্টে গেল এবং পিনাকি ভট্টাচার্য একটা অসীম জনপ্রিয়তায় স্বর্ণ শিখরে পৌঁছে গেলেন। তো এক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ আমরা দিব।
এই লাল গোলাপ খ্যাত জনাব শফিক রেহমানকে, যিনি পিনাকি ভট্টাচার্যকে এত চমৎকার একটি আইডিয়া দিয়েছেন, যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে আজকে পিনাকি ভট্টাচার্য কিন্তু এত কোটি, কোটি মানুষের হৃদয়ে তিনি পৌঁছে যেতে পেরেছেন। না, না, আপনাকে এই তথ্য আমার কাছে ছিল না। শফিক রেহমান তো আমাদের না শুধু বাংলাদেশের সাংবাদিকতার আপনি আইডল বলতে পারেন। এই মহিরুহ মানুষ যদি তার আপনার কোনো উনাকে দিয়ে থাকে, দ্যাট ইজ ফাইন। এবং এখানে আমি আপনাকে আরো বলবো, পিনাকির যে বাস্তব অভিজ্ঞতা সেটা এখনো ধ্রুব রাঠির নাই। তথ্য, তথ্য, টেকনোলজি, মানুষের পালস, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আইনের শাসন, এগুলো তাদের সাথে সবকিছু যোগ আছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা যে আপনার পিনাকির যেটা আছে, সেটা ধ্রুব রাঠির এখন অভাব আছে। ধ্রুব রাঠি তার যে মানে থিম, এডিটিং থিম, এটা আনবিলিভেবল, এটা কোনো সন্দেহ নেই। এবং সে যে টোনে কথা বলে, যে স্পিডে কথা বলে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইট ইজ মানে ইউনিক, এবং আপনাকে শুনতে হবে। আবার আমাদের পিনাকি হচ্ছে মানে ইজ এ টোটালি ডিফারেন্ট। মানে এর মধ্যে যেটা আমি অভাব বোধ করি সেটা হচ্ছে ফান, অথবা কিছু আঞ্চলিক ভাষা, যেটা আপনি বললেন। উনি শফিক রেহমানের মতো মহিরুহের কাছ থেকে যদি তালিম নিয়ে এটা করে থাকেন, অবভিয়াসলি ইট ইজ ফাংশনিং টোটালি মানে অন্যরকম লেভেলে চলে গেছে। হ্যাঁ, ভারতের জনসংখ্যার দিক থেকে আপনি বলতে পারেন ধ্রুব রাঠির আহ, আপনার সাবস্ক্রাইবার অলমোস্ট 20 মিলিয়ন, বলতে পারেন 2 কোটি। কিন্তু বাংলাদেশে আমাদের পিনাকির সেটা 2 মিলিয়ন। কিন্তু 2 মিলিয়ন বা 20 মিলিয়ন সংখ্যার দিক থেকে আমি বিচার না করে আমি শুধু এটা বলবো, একজন পিনাকি বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের ঘরে ঘরে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এবং সবচেয়ে বড় যেটা আমি মনে করি, বাংলাদেশকে বুঝা, বাংলাদেশের রাজনীতি বুঝা, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বুঝা, এবং উনি যে মানে মানে যেভাবে বেসিক জিনিসগুলাকে, এই যে শেখ মুজিব, হাসিনা, জিয়া, সরওয়ার্দী, মৌলানা ভাসানী, একে ফজলুল হক, এদেরকে নিয়ে যে ধরনের আপনার কথাবার্তা, তার যে মানে বাস্তবতা, ধ্রুবরাতিও করছে। ধ্রুবরাতি মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে, বা গান্ধী নিয়ে, অথবা আপনার মাওলানা আজাদ নিয়ে, নেহরু নিয়ে, আরো অনেক কন্টেন্ট আমি শুনেছি, এবং ওয়ান্ডারফুল। বাট মানে ক্রিটিক্যাল দৃষ্টিকোণ থেকে পিনাকির যে মানে আপনার প্রেজেন্টেশন, আমি মনে করি এজ এ ভিউয়ার, ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। এবং এখানেই তার যে বাচনভঙ্গি, এটা আপনি বলেন আঞ্চলিক ভাষার ব্যবহার, এবং স্পেশালি অফিসিয়ালি ডিক্লেয়ার করে আমাদের পিনাকি যেটা বলেন সেটা হলো যে মাই কন্টেন্ট ইজ ফর দ্য পুয়ার্স। আসলেই পুয়ার্সটা তো উনি টার্গেট করছে, কিন্তু সবাই তারটা শুনে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আহ, মানে জাগরুক করে, সরকারের হাজার প্রচেষ্টার পরও তার যে আপনার বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের অঙ্গীকার। এবং সম্প্রতি তার একটা আমি ব্যাখ্যা দেখলাম, এত কিছু করে পিএইচডি করতেছে সরবর বিশ্ববিদ্যালয়ে, চাকরি করে, তারপর কন্টেন্ট করে, লেখাপড়া করে, এই যে এই যে তারপরে এগুলো বানাচ্ছে একজন জার্মানিতে। আপনি জানেন ধ্রুবরাটি কিন্তু জার্মানিতে জি, বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আবার আমাদের পিনাকি রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে এখানে টপ লেভেলে মার্কেটিং এ কাজ করছে। এবং আপনি জানেন হি ইজ নাও অলমোস্ট ফিনিশ করতেছে সোফার, আমরা জানি যে পিএইচডি করতেছে। তো এই দুই গণতন্ত্রের সিপাহসালার, আমি দুইজনকে সিপাহসালার বলবো, এই গণতন্ত্রের সিপাহসালারকে আমি সেলিউট করব। আর ধ্রুবরাটির ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধ্রুবরাটি, আমি মনে করি তার এখন তার দায়িত্ব বেড়ে গেছে ভারতীয় সমাজে। একটু আগে আমরা যে ভারতকে নিয়ে বললাম, ভারতকে চেঞ্জ করতে হলে এখন যে মুসলমানরা মনে করেন ওখানে ইনফ্লেটেড, মানে 500 700 1000 বছর মুসলমান থাকার পরে তাদেরকে অনুপ্রবেশকারী, দেশের প্রধানমন্ত্রী আমার প্রকাশ্য জনসভায় বলছে।
এবং একজন মুসলমান ওখানে কিরকম অসহায় সেটা যদি আপনি আহ, আজকের কারণ থাপারের সাথে জাফরি সাক্ষাৎকারটা আমার মনে হয় 35 মিনিটের সাক্ষাৎকার দেখলে বুঝবেন যে হাউ হেল্পলেস and how silent that 200 million people Muslim are now in India. আমি মুসলমানদেরকে এক সাইডে রাখলাম, আমি খ্রিস্টানদেরকে, আমি আপনার এই যে শিডিউল কাস্ট যেটাকে বলে ট্রাইবাল কাস্ট তাদেরকে একসাথে রাখলাম। আই এম টকিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান হিন্দুস, যেটা আমরা একটা লিস্টে করি। ধ্রুবরাটির এখানে কাজ করতে হবে। ধ্রুবরাটি, গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অথবা রাজা রামমোহন রায়, অথবা মুসলমানরা আওরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর চেষ্টা করছে, ব্রিটিশরা চেষ্টা করছে। ভারতের সমাজ এখনো 200 বছর পিছিয়ে। ভারতকে চালায় 15% মানুষ। এটা আমার কথা না, এটা ভারতের ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। ভারত কোনোদিন গণতান্ত্রিক হবে না। ইন দ্য নেম অফ ডেমোক্রেসি ভারত ইজ এ 100% সাম্প্রদায়িক কমিউনাল কান্ট্রি উইদিন দেয়ার রিলিজিয়ন। আই এম নট টকিং অ্যাবাউট মুসলিমস। ভারতে যদি ধ্রুব রাটির মতো আরো 100 জন তৈরি হয়, আমি মনে করি ভারত আরো 50 বছর পরেও ভারতের সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের আইনের শাসন, সত্যিকারের অ্যাপার্টিয়েড মুক্ত একটা দেশ হবে কিনা আমার সন্দেহ। কারণ ভারত, আপনি দেখেন, এই দুটা উচ্চ শ্রেণীর হিন্দুর কথা বলি যেগুলো আমরা জানি না, ব্রাহ্মণ কাছে আপনার এই যে কর্ণাটক, এটা হচ্ছে আপনার লিঙ্গায়েত এবং একটা হচ্ছে লিঙ্গায়েত আর একটা হচ্ছে ভোক্কালিকা। আপনি দেখেন ভোক্কালিকা আর লিঙ্গায়েত, আমি কর্ণাটকে একটা লেখাপড়া করার চেষ্টা করছি, এরা কোনোদিন একজন আরেকজনকে ভোট দিবে না, মানে সাদা কালোর মতো। দে আর আপার ক্লাস হিন্দুস। চিন্তা করেন, ওই যে দেবে গৌড়া, সে হচ্ছে মনে করেন লিঙ্গায়েতের নেতা, অর্থাৎ ইজ এ মিলিয়ন্স। তো এই যে তাদের মধ্যে যে সমাজের মধ্যে হিন্দুদের মধ্যে উইদিন দেমসেলফ যে মানে 100 বছর পরে, 77 বছর পরেও যেখানে আপনার গণতন্ত্র স্টাবলিশ হয় নাই, যেখানে এখানেও আরএসএস একদম রন্ধ্রে রন্ধ্রে সমাজ, সেখানে একজন ধ্রুব রাঠি, তাকে সেলিউট করব। আর আউটস্ট্যান্ডিং তার যে অরেশন, তার ইনফরমেশন। বাট আমি মনে করি আরো 10 জন, রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ধ্রুব রাঠি আরো কয়েক হাজার লাগবে, এবং সেটা 50-100 বছরে হবে কিনা সন্দেহ। সুতরাং আপনি যে দুইজন, এই দুই দেশের আমি তাদেরকে মহান সন্তান বলবো। আমি এই দুই মহান সন্তানকে সেলিউট করব। আপনারা চালিয়ে যান, গণতন্ত্র ফিরে না পর্যন্ত সারা দুনিয়ার মানুষের পক্ষে কথা বলবেন, সারা দুনিয়ার পুয়ারদের জন্য কথা বলবেন, যারা আইনের দ্বারা নিষ্পেষিত তাদের কথা বলে যাচ্ছেন, আপনাদেরকে আমরা সেলিউট করি।